দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সেলিম আহমেদের কাছে। ভাইয়া, এই যে গানের সাথে যে পথ চলা, সেই একেবারে শুরুর গল্পটা যদি জানতে চাই আপনার কাছে, যে খুব ছোটবেলায় কি গান শেখা হতো কিনা? যখন প্রাইমারিতে পড়তাম আমার নানা গান করতেন। আচ্ছা। তো নানা বাসায় যখন যেতাম দেখতাম উনি যেমন আসর বসে সেভাবে গান নিয়ে বসছেন, তো সেখান থেকে ভালো লাগা কাজ করে। যেহেতু আমার বাসা উত্তরাঞ্চলে, তো ভাওয়াইয়া গান, মাটির যে গানগুলো, সেই গানগুলো উনি গাইতেন, খুব ভালো লাগতো। ঠাকুরগাঁওতে আপনি বেড়ে ওঠা? আমার বড় হয়ে ওঠা ঠাকুরগাঁওয়ে। তো যখন ছোট থেকে গান শুনতাম তখন গানের প্রতি একটা ভালো লাগা কাজ করলো। আচ্ছা। নানার হাত ধরেই গানের এই পথ চলাটা শুরু। হাতেখড়ি। নানা কি ধরনের গান গাইতেন? নানা ভাওয়াইয়া করেন বিভিন্ন, যেমন আমাদের উত্তরাঞ্চলের আমরা যারা, আঞ্চলিক গান। হ্যাঁ, আঞ্চলিক গান, যেমন ধান কাটার সময় এক ধরনের গান, তারপর ধান তুলছে এই যে আনন্দ, তারপর পিঠাপুলি, তারপর বর্ষাকাল, এই যে এখন বর্ষাকাল চলছে, মাছ ধরার যে একটা হিড়িক পড়ে যায় এই নিয়ে গান, মানে প্রতিটা মৌসুমে এক এক ধরনের গান আর কি। তো সেই গান তো প্রকৃতির সাথে মিশে থাকে মূলত। হ্যাঁ, একদম প্রকৃতির সাথে। তারপর নানার কাছে হাতেখড়ি এবং কোন ওস্তাদজির কাছে পরবর্তীতে তালিম নেওয়া হচ্ছে কিনা? শ্রদ্ধেয় কালীপ্রসাদ বর্মন, ওনার কাছ থেকে আমার সঙ্গীতের যে বেসিক নলেজগুলো আছে সেগুলো শেখা হয়েছে। সেটা ঠাকুরগাঁওতে? হ্যাঁ, ঠাকুরগাঁওয়েই। আচ্ছা, আপনি ঠাকুরগাঁওতে কতদিন পর্যন্ত ছিলেন, মানে ঢাকায় আসার আগে? আমি ঢাকায় পার্মানেন্টলি আমি আসছি আমার জাহাঙ্গীরনগরে চান্স হওয়ার পর থেকে। তার আগে থেকে আমি ঠাকুরগাঁওয়ে ছিলাম। ঠাকুরগাঁওতে যখন ছিলেন তখন কি স্টেজ শো করা হতো? ক্লাস 5 থেকেই মঞ্চের সাথে যোগাযোগ, বিভিন্ন জায়গায় যেতাম। বিশেষ করে যখন আমাদের স্কুল এবং কলেজে যে প্রোগ্রামগুলো হতো, জাতীয় শিক্ষা সপ্তাহ থেকে শুরু করে বিভিন্ন বিজয় দিবস, সবগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করতাম আর কি। আপনার এটা কি মনে আছে কিনা, যদিও ক্লাস 5 অনেক ছোটবেলা, সেই সময়টা মনে নাও থাকতে পারে, যে প্রথম স্টেজে ওঠার অভিজ্ঞতাটা কেমন ছিল? সম্ভবত এটা আমার ক্লাস 5এই হবে, 2011-তে। তো আমার মা নিয়ে গিয়েছিল, জাতীয় শিক্ষা সপ্তাহ ছিল মনে হয় অনুষ্ঠানটা, লাল ছুটি কাকাতুয়া আমার প্রথম গান ছিল আর কি। সেটা মা এইভাবে মাইক্রোফোন ধরেছিল, আমি গিয়েছিলাম। একটু কি নার্ভাস ছিলেন তখন? অনেক নার্ভাস ছিলাম, দেখি অনেক লোক আমার দিকে তাকিয়ে আছে, মা বলে গাও গাও পারবা, সেটা মনে পড়ে আর কি। একটা কনফিডেন্স তারপরে তো নিশ্চয়ই চলে এসেছে। হ্যাঁ, গাইতে গাইতে চলে এসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব কেন, মানে আপনি সঙ্গীত বিভাগে লেখাপড়া করতে পারতেন? নাটকের সাথে সঙ্গীতকে যুক্ত করার যে আমার একটা ইচ্ছে ছিল ছোট থেকেই, সেটা এখানে ফুটিয়ে তোলার জন্যই মূলত জাহাঙ্গীরনগর। এখানে যখন পড়তে এসেছেন তখন এই যে সঙ্গীতের সাথে এতগুলো বছর, সেই অভিজ্ঞতাটা কি কাজে লাগছে কিনা এখানে? জি জি, কাজে লাগছে। অনেকগুলো কাজ করেছি, পালা গানও করেছি, গাজির গানও করেছি, বিভিন্ন যে আমাদের পারফরমেন্সগুলো হয় থিয়েটার নিয়ে, সেইগুলোতেও আমাদের যে লোকসঙ্গীত সেইগুলো চেষ্টা করেছে সেখানে যুক্ত করবার। আচ্ছা, থিয়েটার চর্চা কি আলাদাভাবে করা হয় কোনো দলের সাথে? না না, করা হয় না। আমার একাডেমিক ভাবে যতটুকু, পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামের জন্য কাজ করা হয়, কিন্তু কোনো দলে কাজ করা হয় না এখনো। আমরা অনেক গল্প করছি, গল্পের মধ্যে এটা ভুলে গেছি যে আমাদের একটি গান শুনতে হবে। একটি গান শুনি। আমি একটি পল্লী গীতি দিয়ে শুরু করছি। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। কেহু না জানিল, কেহু না দেখিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উইরা গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে। সোনার পিঞ্জিরা শূন্য করিয়া, কোন বনে পাখি গেল রে উড়িয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, ভাইঙ্গা পরে সেই না পাখির শোকে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। সুন্দর। আপনার কি কি ধরনের গান সাধারণত গাওয়া হয়ে থাকে? লোকসঙ্গীত বেশি গাই, পাশাপাশি আধুনিক এবং নজরুলটা শেখার চেষ্টা করছি। আপনি ঢাকায় আসার পরে কি ঢাকাতে কোনো মঞ্চে গান গাওয়া হয়েছে? ঢাকার মঞ্চে সেভাবে গান করা হয়নি, নাটক করেছি শিল্পকলায়, বেতারে আছি গান নিয়ে, লোকসঙ্গীত নিয়ে ভাওয়াইয়াতে। আচ্ছা, কেমন লাগে মানে নিজের গান
কখনো যদি নিজে শুনেন তখন সেই ব্যাপারটা কেমন? সব সময় মনে হয় যে এই জায়গাটা আরেকটু ভালো ভালো হতে পারতো, মনে হয় কাজটা মনে হয় খুব বেশি ভালো হয়নি, মানে খুঁতখুঁত থেকে যায় আসলে 100% স্যাটিসফ্যাকশনটা কখনো আসে না। কখনো আসে না। বাবা মা কি বলেন, মানে আপনার কাজ কিংবা আপনার লেখাপড়া সবকিছু মিলিয়ে? বাবা বলেন আমি যেদিকেই বেড়ে উঠি, আমার যেদিকে ভালো লাগে, কিন্তু সৎ পথে যাতে থাকি। সবসময় সাপোর্ট পেয়েছি আমার মায়ের বেশি গানের দিক থেকে। বাবা একটু শুরুর দিকে বলতো যে গান নিয়ে কেন থাকতে হবে, ড্রামা এন্ড ড্রামাটিক্স নিয়ে কেন পড়তে হবে, তো এখন আর বাবা কিছু বলে না। এখন বাবা কি চেয়েছিলেন তার ছেলে কি হবে? বাবা চেয়েছিলেন শিক্ষক হই। আচ্ছা, আমি শিক্ষক হই। তো বাবাকে পরে অনেক বুঝিয়েছিলাম যখন ড্রামা এন্ড ড্রামাটিক্সে ভর্তি হয়েছিলাম। এখন বাবা খুশি আমার প্রতি। আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? প্রথম ছিল ডাক্তার হওয়ার ইচ্ছে, তারপর পরে আস্তে আস্তে কনভার্ট হতে হতে এখন সঙ্গীতে। নাট্যতত্ত্ব বিভাগে যেহেতু লেখাপড়া করছেন, নাট্যতত্ত্ব বিভাগ থেকে লেখাপড়া করবার পরে অনেকেই মিডিয়াতে এসেছে, টেলিভিশন স্ক্রিনে কাজ করেছে, অভিনয়ে কাজ করেছে। আপনার তেমন কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, পাশাপাশি অভিনয়কে রাখার চেষ্টা মানে আছে আর কি, দেখি কি হয়। গানকে আসলে প্রফেশন হিসেবে নেবার যে একটা ব্যাপার থাকে, অনিশ্চয়তাও থাকে, মানে সেখানে কি একটু ভয় লাগে? বর্তমানে হয়েছে কি বলতে গেলে, আমরা যারা গান নিয়ে থাকি, এটা বলতে আমার যেমন আমার এলাকায় সত্যপীরের গান হয়, যারা মাটির শিল্পী, অনেকে দেখা গেছে পেটের দুমুঠো ভাতও, মানে বর্তমান যুগে এসেও পেটে দুমুঠো ভাতও জুটছে না। তো আমরা যারা মিডিয়ায় কাজ করি টুকটাক বা একটু গান করি, তাদের দিয়ে আসলে আমরা সেভাবে প্রফেশনালি আসলে গানটাকে নিয়ে বেশি দূর যাওয়া যায় না, কিন্তু তাও যদি কিছু নতুন কিছু করা যায়, নতুন কিছু অনেক সম্ভাবনা আছে। বাংলার যে সংস্কৃতিটা আছে, বাংলা লোকসঙ্গীতটা নিয়ে কাজ করলে অনেক সম্ভাবনা আছে। আসলে গান গাইতে গাইতে অনেক সময় হয় না যে দুটো লাইন গান সুর আসলো কখনো, কিংবা কখনো দুটো লাইন লেখা আসলো, কবিতা আসলো, এই বিষয়গুলো কি কাজ করে? এটা খুব কাজ করে। যখন একা থাকি, ক্লাস শেষ হয়েছে, হাঁটছি, করতে করতে দুই লাইন চলে আসছে, সাথে সাথে নোটপ্যাড বের করে দুই লাইন লিখে রাখলাম বা রেকর্ড করে রাখলাম, ওইটা আবার ইয়া করি। এইভাবে আমি আমার মাকে নিয়ে হঠাৎ করে একটা গান লিখে ফেলেছিলাম। আচ্ছা, মাকে নিয়ে গানটা লেখার পরে মাকে শোনাইছি, মা বলে বাহ। এটা কি শুরু করেছেন আপনি? আমিও শুরু করেছি, আমি লিখেছিলাম আর কি। আচ্ছা, এই শুনবো নাকি আমরা দুটো লাইন গানটি? হ্যাঁ, আমি গাই। আচ্ছা। মা তুমি আমার কাছে অমূল্য রতন, মা তুমি আমার কাছে ৭ রাজার ধন, তুমি ছাড়া এই পৃথিবী লাগে অন্ধকার, বিধাতার দেয়া তুমি শ্রেষ্ঠ উপহার, মা তুমি আমার কাছে অমূল্য রতন, মা তুমি আমার কাছে ৭ রাজার ধন। বাহ, মা নিশ্চয়ই খুশি হয়েছিলেন? হ্যাঁ, অনেক খুশি হয়েছিলেন। বাড়িতে বাবা মা ছাড়া সবথেকে বেশি সাপোর্টটা কার কাছে পান? আমার নানা এবং নানির কাছে বড় হয়ে ওঠাটা, আমার বেশি নানা নানির বাসায় থেকেছি। আমার নানা এবং নানি, এই দুইটা মানুষ আমাকে আজ অবধি খুবই সাপোর্ট দেয়। একটা থাকে স্বপ্নের জায়গা থাকে, নিজের ইচ্ছের জায়গা থাকে, অনেক কিছু আসে মানে মানুষের মনের ভেতরে, তো যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, কিন্তু ছোট্ট জীবন আসলে সবকিছু করে ওঠা সম্ভব হয় না। কি কি ইচ্ছে আছে? অবশ্যই কোনো কিছু করতে গেলে আর্থিক সাপোর্টটা প্রয়োজন হয়। আর্থিকভাবে একটু স্বাবলম্বী হয়ে গান নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে, বিশেষ করে আমাদের লোকসঙ্গীত গোড়া। এমনও অনেক গান আছে যে গানগুলা একবারই গাইলে ওই একবারই শেষ। আমার নানা যখন গান গাইতে বসে, এমনি আমি যদি নর্মালি জিজ্ঞেস করি যে এই গানটা একটু গাও, বলতে পারবে না। যখন গাইতে বসলো সব বের হচ্ছে গানগুলো। তো এই গানগুলো নিয়ে মানুষের সামনে যাতে পৌঁছাতে পারি, সেটা একটা ইচ্ছে আছে। অবশ্যই ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট প্রয়োজন এটার জন্য, মানে জীবিকা নির্বাহের যে তাগিদ সেটা তো থাকেই। অবশ্যই সেটার দিকে শেষ করে তারপর গান এবং পাশাপাশি অভিনয়টা নিয়ে কাজ করার খুব ইচ্ছে। গান গাইতে গেলে সেটা যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে গান সুর বা চর্চা করা। তো সেই ক্ষেত্রে আপনার কাদের গানগুলো খুব বেশি ভালো লাগে বা অনুসরণ করতে চান? ভাওয়াইয়ার ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় স্যারের গান গাই, চেষ্টা করি ওনার গান শোনার। আর পরে আমাদের সুবীর নন্দী স্যার, ওনার গান খুব ভালো লাগে, শুনি। এই যে লেখাপড়ার পাশাপাশি গান গেয়ে যাওয়া, যদিও থিয়েটারের একটা অন্যতম পার্ট গান আছে, কিন্তু তারপরও তো একাডেমিক পরীক্ষা থাকে আর অনেক কিছু থাকে, তো সেগুলোর পাশাপাশি গান করাটা একটু চ্যালেঞ্জিং হয় না? চ্যালেঞ্জিং বলতে বেশ কঠিন আর কি। দেখা যায় আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে থাকি,
আমি সকালে যখন রেওয়াজে যাই তখন অনেকে সমস্যা হয়, বিশেষ করে রুমমেট, তখন হারমোনিয়ামটা নিয়ে বা আবার সেই একই রকম ভাবে হারমোনিয়ামটা টেনে নিয়ে যেতে হয় অন্য কোথাও, ছাদে চলে যায়, টপ ফ্লোরে ছাদে চলে যায়, 10 তলা বিল্ডিং এর উপরে উঠে তখন গান গাও। হ্যাঁ, চর্চা করা হয়। তো কমপ্লেইন করে না কেউ? অনেকে বলে, পরে আর বলে না, জেনে গেছে যে ও গান করে, একটু একটু ছাড় দেয়াই যায়। আপনি গান গেয়ে থাকেন, এর জন্য কি আপনার ডিপার্টমেন্টে আলাদা করে আপনার খ্যাতি বা থাকে না অন্য আরো 10 জনের চাইতে আপনাকে একটু বেশি ভালোবাসছে টিচাররা, এই ব্যাপারটা আছে কিনা? গান যদি বলি গান আমাকে কি দিয়েছে, আমি বলবো গান আমাকে ভালোবাসা দিয়েছে। আমি শিক্ষা জীবনে আজ অব্দি সবাই আমাকে গান ভালো গাই এটা নামে চেনে। চেষ্টা করছি যে তাদের বন্ধু এমনও হয়েছে যে কারো মন খারাপ, আমাকে ফোন করেছে, দোস্ত ভাল লাগছে না, খুবই মন খারাপ, বিষণ্ণতা, একটা গান শোনা। এই যে একটা প্রাপ্তি, আমার গান শুনে কারো মন ভালো হলো। মানসিক সাপোর্ট দেওয়ার মানুষ কিন্তু বর্তমান যুগে খুবই কম। আমার গান শুনে যদি কেউ একটু ভালো ফিল করে, আমার শব্দগুলা দিয়ে যদি কেউ একটু ভালো ফিল করে, এটা বড় পাওয়া আসলে আমার জন্য, যে কেউ একজন, এটা সবথেকে বড় প্রাপ্তি। এটা হয়তো আজকে একজন দুজনের মধ্যে সীমাবদ্ধ আছে, ভবিষ্যতে হাজার দর্শকের মন ভালো করে দেবার ক্ষমতা রাখুন, সেই প্রত্যয় নিয়ে গিয়ে চলুন, সেই শুভকামনা রইল। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আরো একটি গান আমরা শুনবো আপনার কণ্ঠে। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া, বাংলা যে সংস্কৃতিটা সেটার সাথে থাকুন। আমাদের যে লোকজ সংস্কৃতি, এটাকে টিকিয়ে রাখার দায়িত্বটা আমাদের সকলেরই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নানা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আর পরিশেষে ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বাংলা ভিশনের সকলকেই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। সর্বশেষ গানটি শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR, দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কঠোর বিচারের চেয়ে ক্ষমাই বেশি কাজে আসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমি একটি ভাওয়াইয়া গাচ্ছি, নারী বেদনাকে কেন্দ্র করে। একটি অল্প বয়সের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, গারোয়ানকে ডেকে বলছে যে আস্তে করে গাড়িটা চালাও, আর একটু সময় বেশি নিয়ে যাতে আমি আমার মা বাবা পাড়া প্রতিবেশীকে দেখে যেতে পারি। সেই আক্ষেপ নিয়ে গানটি গাচ্ছে সে। আস্তে চালা গাহারি রে গাহারো হওয়া, ধীরে হে চালাও গাহারি, আর এক নজর দেখায়া হলো ও দয়াল বাপে বাহারি রে গারো আহান, ধীরে হে চালাও গাহারি। বাপ ছাড়িলাম মাও ছাড়িলাম রেহে, ছাড়লাম সোনার পুরি। বাপ ছাড়িলাম মাও ছাড়িলাম রেহে, ছাড়লাম সোনার পুরি। অল্প বয়সে কন্যারে গারোয়ান, চললাম শ্বশুর বাড়ি রে গারোয়ান, ধীরে হে চালাও গাহারি। আস্তে চালা গাহারি রে গারো হওয়া, আহা